আজকে এখন আমি যে টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমি স্টার্ট টু এন্ড আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের অনেকের অভিযোগ থাকে যে আমি পুরো টিউটোরিয়াল আপলোড করি না, তার কারণ আমার মনে হয় সেটা লেন্দি এবং বোরিং হয়ে যাবে। তো আজকে আমি পুরোটাই আপলোড করেছি, আমি দেখবো আপনাদের কি রিয়াকশান থাকে। আর আপনারা যদি এটা দেখে ইন্সপায়ার হয়ে এরকম কিছু বানান তাহলে আমি খুব খুশি হব, বা আপনারা যদি মনে করেন এটাকেই প্র্যাকটিসের জন্য কপি করবেন সেটাও করতে পারেন। যদি এলিমেন্টগুলো লাগে আমাকে ইনস্টাগ্রামে লিখে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো সবার আগে যে ভিডিওটা হয়েছে সেই ভিডিওটা, তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমি জানি না, সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সবার আগে আমি এখানে বলে দিই যে এই আইডিয়াটা আমার মাথায় কোথা থেকে এসেছিল। দেখুন, আইডিয়া জেনারেট হয় আমাদের প্রতিদিনের কাজের মধ্যে থেকে। যেমন এই আইডিয়াটা আমার এসছে আমার প্রতিদিনের একটা অভ্যেস থেকে। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন ব্রেকফাস্ট করি আমি প্রতিদিনের নিউজ পেপারটা ফলো করি, সেটা পড়ি, এবং সেখানে যখন নিউজ পড়ি কিছু নিউজ আমার মাথার মধ্যে ছেপে যায়। তো সেটাকেই আমি একটা রূপকের মতো করে দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি প্রতিদিন বোঝাতে আমি ড্রেস চেঞ্জ করেছি, হাতে নিউজ পেপারটা রেখেছি যে নিউজ পেপারটা পড়ছি, আর যেটা আমার মাথায় জমা হচ্ছে ওটা বোঝাতে আমি ওই পেপার কাটিংগুলো ইউজ করেছি, যে যেটা পড়ছি সেটা আমার মাথায় স্টোর হচ্ছে। আর আমি টাইম বোঝাতে আমি রোটেট করেছি, কারণ টাইম সবসময় ঘুরতে থাকে, তো সেটার জন্য আমি রোটেশন অ্যাড করেছি। তো এখন সবার আগে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি ফটো শ্যুট করে নিয়েছি। আমি নর্মালি একটা গ্রিন স্ক্রিনের সামনে দাঁড়িয়েছি, আমি 2 পয়েন্ট লাইট ইউজ করেছি এখানে, এবং তার সঙ্গে সঙ্গে আমি নিউজ পেপারটা হাতে রেখে ঘুরতে দেখেছি, এবং যখন ঘুরেছি তখন আমি আলাদা আলাদা টি শার্ট বা শার্ট ইউজ করেছি যাতে আমি প্রতিদিনটা বোঝাতে পারি, যেমন আমি ইন্ট্রোতেই বললাম, এবং সেগুলোকে আলাদা আলাদা করে আমি স্টিল ছবি প্রথমে তুলে নিয়েছি। তো যেহেতু আমি প্রতিটা ছবি সিঙ্গেল স্টিল ছবি তুলেছিলাম, তাই প্রত্যেকটা ছবিকে সবার আগে আমি এখানে ফটোশপে ওপেন করেছি। তারপর আমি ছবিগুলোকে নিয়ে সিলেক্ট করেছি, মানে সাবজেক্টটা সিলেক্ট করেছি। সাবজেক্ট সিলেক্ট করার পর যে জায়গাগুলো সিলেক্ট হয়নি ঠিক করে সেই জায়গাগুলোকে আমি আলাদা আলাদা করে আমি সিলেক্ট করে নিচ্ছি, মানে অ্যাড করে নিচ্ছি। তারপর পুরো ব্যাকগ্রাউন্ডটাকে উড়িয়ে মেন ক্যারেক্টারটাকে একটা আলাদা লেয়ারে সেট করে নিয়েছি। তারপর আমি এখান থেকে যে লেভেলটাকে অ্যাডজাস্ট করে ছবিটাকে একটা সুন্দর ডেপথ দেওয়ার চেষ্টা করেছি, এবং আমি সবসময় এটা মাথায় রেখেছি যে আমার একটা কালার টোন আছে, আমি মেন ক্যারেক্টারকে একটু অরেঞ্জিস একটু ইয়েলোইস রাখার চেষ্টা করব মেন ভিডিওর মধ্যে, সেটা আগে থেকে আমার মাথায় আছে। সুতরাং আমি সেরকমভাবে কালার অ্যাডজাস্ট করার চেষ্টা করছি ক্যারেক্টারটাকে, এবং তার সঙ্গে সঙ্গে আমি ক্যারেক্টারের স্ক্রিনটাকে স্মুথ করে নেওয়ার জন্য সবার আগে আমি এখানে একটা কার্ভ নিয়ে নিয়েছি, এবং কার্ভ নেওয়ার পর আমি এখানে আলাদা করে সেটাকে মাস্ক করে নিয়ে আমি যে জায়গাগুলো লাইট করার, মানে যে জায়গাগুলো লাইট আরও ঠিকঠাক প্রমিনেন্ট করার, সেই জায়গাগুলোকে ঠিকঠাক প্রমিনেন্ট লাইট দেওয়ার চেষ্টা করেছি। চোখ আমার কাছে সবসময় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তাই চোখটাকে প্রমিনেন্ট করার জন্য আমি আলাদা করে চোখের মধ্যে হোয়াইট কালার অ্যাড করেছি। তার জন্য আমি ব্রাশটাকে 9% ওপাসিটি করে নিয়ে আমি হোয়াইট কালার নিয়ে চোখের মধ্যে আস্তে আস্তে হোয়াইট কালার অ্যাড করেছি, যাতে চোখটা আরও প্রপার আরও প্রমিনেন্টভাবে বোঝা যায়। তারপর সিম্পলি ওয়েতে প্রতিটা ছবিকে একই রকমভাবে এরকম ট্রিটমেন্ট করার পর, মানে ব্যাকগ্রাউন্ড কেটে সমস্ত কালার অ্যাডজাস্ট করে আমি সেগুলোকে আলাদা আলাদা পিএনজি সেভ করেছি, এবং তারপর আমি আফটার এফেক্টস ওপেন করেছি। আফটার এফেক্টসের মধ্যে সিম্পলি 1920x1080 একটা কম্পোজিশন নিয়েছি, এবং কম্পোজিশনের নাম আমি সবসময় প্রপার নাম দিয়ে আমি সমস্ত কম্পোজিশন সেভ করে থাকি। এটা আমার একটা স্বভাব, এবং আমার মনে হয় এটা আপনাদেরও মেনটেন করা উচিত। তাতে কী হয়, পরবর্তীকালে কোনো কিছু খুঁজতে হয় না, বা কোনো কারেকশানস থাকলে সেটা সহজে করে ফেলা যায়। তো সিম্পলি ওদের ঠিকঠাক নাম দেবেন। হ্যাঁ, আর এখানে আমি ফ্রেম রেট 30 রেখেছি। কম্পোজিশন একবার ওপেন হয়ে যাওয়ার পর আমি এখানে সিম্পলি কন্ট্রোল আই প্রেস করেছি। কন্ট্রোল আই প্রেস করলে কী হয়, কন্ট্রোল আই প্রেস করলে আমরা যে কোনো জিনিস আমরা ইম্পোর্ট করতে পারি। অ্যাকচুয়ালি ইম্পোর্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই। তো এখান থেকে আমার যে পিএনজিগুলো আমি ফটোশপ থেকে সেভ করেছি সেই পিএনজিগুলোকে এখানে সিলেক্ট করে আমি আফটার এফেক্টসে ওপেন করে নিয়েছি। তো আফটার এফেক্টসে পিএনজিগুলো ইম্পোর্ট করে নেওয়ার পর সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এর স্কেল ঠিক করে নিতে হবে, কারণ আমরা যখন কোনো ফটোগ্রাফ তুলি সেটা অনেক বড় সাইজে তোলা হয়। এখানে 1920x1080 করছি, তো স্কেল করে আমি সেটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি সবার আগে, যে আমার ফ্রেম সাইজের মধ্যে যেন আমার পিএনজিগুলো চলে আসে। আর আপনাদের আরেকটা কথা বলবো, যে যখনই আপনারা এই ধরনের কাজ করছেন, মানে কোনো কিছুকে সাইজ বা স্কেল ঠিক করছেন, অনেকগুলো অবজেক্টের স্কেল ঠিক করছেন, সাইজ করছেন, তখন আপনারা সবসময় টাইটেল বা সেফ অ্যাকশন যে জোনটা থাকে সেটাকে অন করে নেবেন, তাতে আপনাদের স্কেল করতে সুবিধা হবে। আরেকটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে পিএনজিগুলো এখানে আছে সেই পিএনজিগুলোকে ক্রোনোলজিক্যালি সাজাতে হবে, মানে 1 থেকে 4 বা 1 থেকে 6 1 থেকে 7 যাই থাকুক সেটা ক্রোনোলজি যেন ঠিকঠাক থাকে। তার কারণ আপনারা একটু পরে বুঝতে পারবেন। তো এখন সেগুলোকে আমি ঠিকঠাকভাবে সাজিয়ে নিয়েছি। আমি নিচে থেকে করেছি 1 2 3 4 5 6 7, তো এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। এখানে আরেকটা বিষয় ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সমস্ত ক্যারেক্টারগুলোকে আমাকে সেম পজিশনে ফ্রেমের মিডিল রাখতে হবে, এবং তার হাইটটাকে সমান হতে হবে। একদম এক্স্যাক্ট না হলেও যতটা ঠিকঠাক সেম পজিশনে রাখা যায় সেটা আমাকে চেষ্টা করতে হবে। তার জন্য এখানে আমি গ্রিড অন করে নিয়েছি।
গ্রিড অন করে নেওয়ার পর আমি এখানে গ্রিড টেনে নিয়েছি, কিছুই না, হেডে আমার চিন থেকে আমার হেড গ্রিড থাকবে এবং দুপাশে আমি গ্রিড দিয়ে নেবো যাতে আমার ক্যারেক্টারটা একদম মিডিল পজিশনে থাকে। বাস এবার আমাকে কিছু না, এই গ্রিডটা নিয়ে নেওয়ার পর আমি সমস্ত ক্যারেক্টারগুলোকে একটু একটু করে সরিয়ে সরিয়ে ধরে ধরে অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে আমার ক্যারেক্টার মিডলে থাকে এবং যখন রোটেট হবে যেন মিডল থেকে সবগুলো একসঙ্গে রোটেট দেখতে, তাহলে বেটার লাগবে, মনে হবে হ্যাঁ একই জায়গায় ক্যারেক্টারটা রোটেট হচ্ছে। এবার এই সমস্ত লেয়ারের ক্যারেক্টারগুলোকে ঠিকঠাক সমান জায়গায় আনার পর আমাকে যেটা করতে হবে, আমাকে এই যে লেয়ারগুলো আছে এটাকে একটা সাইজ করে কেটে দিতে হবে, কারণ টোটাল কম্পোজিশনটা আছে 30 সেকেন্ডস, তো 30 সেকেন্ডস আমার লাগবে না, আমার যতটা লাগবে আমি ততটা সবার আগে কেটে নেব। কেটে নিয়ে বাকি পার্টটা এখানে সিম্পলি ওয়েতে আমি ডিলিট করে দেব। এবার আমার যেটা কাজ হচ্ছে আমাকে রোটেট করতে হবে, সুতরাং আমি কয়েক ফ্রেম করে এটাকে আমি সরাতে থাকবো। সরালে কী হবে, পরপর ফ্রেমগুলো আসবে, মনে হবে যেন রোটেট হচ্ছে। তো এখানে বারবার চালিয়ে যখন দেখে নিয়েছি যে হ্যাঁ রোটেশনটা আমার মোটামুটি ঠিক আছে, যার কোথাও আসছে না, তখন সিম্পলি ওয়েতে সমস্ত লেয়ারগুলোকে এখানে সিলেক্ট করে আমি কন্ট্রোল ডি প্রেস করবো, মানে ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করে আমি এটাকে কি করব, যে আমি এটাকে উপরে তুলে দেবো নিউ লেয়ার যেগুলো হবে। তো এখানে আমি যেটা বলেছিলাম যে ক্রোনোলজিক্যালি সাজাতে হবে, সেই সুবিধাটা এখানে বুঝতে পারবেন। আমার যদি হ্যাপাজার্ডলি এটা সাজাতে থাকতো আমি ফট করে কিন্তু এই কাজটা করতে পারতাম না। আমি নিউ যে লেয়ারগুলো সিলেক্ট হলো বা তৈরি হলো সেই লেয়ারগুলোকে সিম্পলি ওয়েতে আমি এখানে সিলেক্ট করে আমি সিম্পলি একদম যে লাস্ট লেয়ারটা আছে তার উপরে তুলে দিলাম। তাতে কি হলো, আমার রিপিটেশন হয়ে গেল, রোটেশনটা রিপিটেডলি ঘুরতে থাকছে। আমি যদি আর একটা এরকম স্টেপ বাড়াতে চাই তাহলে সিম্পলি আবার সবগুলোকে ধরে আমি আর একটা ডুপ্লিকেট করে নেবো এবং সেটাকে আমি একদম যে লাস্ট লেয়ারটা আছে তার উপরে তুলে দেবো। তো যখন আমার রিপিটেশন তৈরি হয়ে গেল, আমি একটা লম্বা রোটেশন পেয়ে গেলাম, আমি সেটাকে অ্যাডজাস্ট করে নেবো, যতটা লাগবে না লাগবে পরে সেটা হিসেব করে নেবো। এখন একটা লম্বা আমি রোটেশন ক্রিয়েট করে নিলাম। এরপর প্রত্যেকটা মানে সব কটা লেয়ারকে ধরে আমি এখানে প্রিকম করে দিলাম, রাইট ক্লিক করে আমি প্রিকম্পে সিলেক্ট করলাম এবং প্রিকম্পটাকেও ডেফিনেটলি আমি একটা নাম দেবো, সেটা হচ্ছে ক্যারেক্টার। আমি বারবার বলছি নেমিংগুলো ঠিকঠাক করবেন, তাতে কারেকশান, যদি কোনো কারেকশান পরবর্তীকালে করতে হয় সেটা খুব সুবিধাজনক হয়ে যাবে। তো আমি এখানে নাম দেবো ক্যারেক্টার। তোমার মেন ক্যারেক্টার লেয়ার রেডি হয়ে গেল, মানে রোটেটেড ক্যারেক্টার লেয়ারটা আমি রেডি করে নিলাম। এরপরে আসছে আমাদের নেক্সট স্টেপ, যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব এবং তার সঙ্গে সঙ্গে লাইট অ্যাড করবো এবং ফাইনাল রেজাল্টের দিকে স্টেপ বাই স্টেপ এগোবো। নেক্সট যে স্টেপটা আছে সেটা আরেকটু বেশি কমপ্লিকেটেড, তো আরেকটু মনোযোগ দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবেন। প্রথমেই যেটা বুঝতে হবে, আমি এখানে যে ক্যারেক্টারের পিছনে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি কীভাবে ক্রিয়েট করেছি। এই ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করার জন্য আমি যে স্টপ মোশন অ্যানিমেশনের মেথড হয় সেটাকে সিম্পলি ওয়েতে ফলো করেছি। আমি নিউজ পেপার থেকে আগে নিউজগুলোকে কাঁচি দিয়ে দিয়ে কেটে আলাদা করে নিয়েছি। তারপর আমার দেওয়ালে একটা সফটবোর্ড আছে, সেই সফটবোর্ডটাতে আমি সেই নিউজ কাটিংগুলোকে আস্তে আস্তে পিন আপ করেছি এবং যখন পিন আপ করেছি আমি তখন পিছনে ক্যামেরাটা অন রেখেছিলাম এবং আমি একটা করে পেপার কাটিং পিন আপ করেছি, আমি সরে এসেছি, আবার নেক্সটটা পিন আপ করেছি, আবার সরে এসেছি। এইভাবে পুরো ব্যাপারটাকে আমি রেকর্ড করেছি এবং পুরো এই ভিডিওটা আমি পরবর্তীতে প্রিমিয়ারে নিয়ে গিয়ে ছোটো ছোটো করে জায়গা মতো কেটে এই ভিডিওটা বানিয়ে নিয়েছি, যেটা আমি এখন ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। তো তার জন্য আমি সিম্পলি ওয়েতে আবার কন্ট্রোল আই প্রেস করব, তারপর আমার যেখানে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা রাখা আছে আমি সেটাকে সিলেক্ট করব এবং আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। এবার ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমি ক্যারেক্টার লেয়ারে একদম তলায় নিয়ে নেব যাতে ক্যারেক্টারটা ব্যাকগ্রাউন্ডের ওপরে চলে আসে। এবার যেহেতু ক্যারেক্টারের পিছনে কোনো অবজেক্ট নেই বা কিছু নেই, ওটা একটা পিএনজি সিকোয়েন্স, তার জন্য আমার ব্যাকগ্রাউন্ডটা প্রপার ওয়েতে দেখা যাচ্ছে। এই বিষয়টা হলো এটা খুব একটা ভালো লাগছে না, এটাকে ভালো লাগানোর জন্য সবার আগে আমাকে টাইম অ্যাডজাস্ট করতে হবে, মানে আমার টাইমটা ফাস্ট হতে হবে, সেটাকে আমি ফাস্ট করে নেব। আমি প্রথমে 50 করেছিলাম, তারপর এখন 40 করে নিলাম, মনে হয় 40 স্পিডটা ঠিকঠাক হবে। ঠিক আছে, এবার আমি জায়গা মতো এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এবার যেটা করতে হবে, আমি এখানে দুটো পরপর জুম অ্যাড করব। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপর একটা জুম দেবো, মানে ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে জুম হবে এবং তার সঙ্গে সঙ্গে একটা ক্যামেরা জুম আউট হবে, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা জুম হচ্ছে মানে বড় হচ্ছে আর ক্যামেরাটা ট্র্যাক ব্যাক করছে। এটার জন্য সিম্পলি ওয়েতে প্রথমে আমি দুটো লেয়ারকেই 3D লেয়ার করে নেব। 3D লেয়ার অন করে নেওয়ার পর আমি যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে স্কেল করে নেবো। স্কেল করার জন্য এস প্রেস করলাম, এস প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে স্কেল ওপেন হয়ে গেছে। আমি প্রথমেই একটা কি দিলাম স্কেলে এবং তারপরে একদম এন্ডে গিয়ে আমি ওটাকে বড় করে নিলাম, মোটামুটি ঠিক আছে। আমি 254 স্কেল করেছি। এই ব্যাপারটা ম্যাথামেটিক্স না, এরকম কোনো ব্যাপার নেই যে এটাই দিতে হবে। আমার এটা ভালো লেগেছে, আপনার অন্য মানে আপনার 240 বা 220 স্কেল করলে আপনার মনে হতে পারে এটা বেটার লাগছে, সেটা নিজের ওপর নির্ভর করে, ক্রিয়েটিভিটি ওরকমভাবে মাপা যায় না। তো আমি এখানে 254 স্কেল করলাম,
তো আপনারা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেবেন যদি এই ধরনের এফেক্ট আপনারা বানাতে চান। এরপর সিম্পলি ওতে নিউ থেকে আমি একটা ক্যামেরা নিয়ে নেবো, 35mm একটা ক্যামেরা নিয়ে নিলাম, এবং তার সঙ্গে আমি আবার নিউ থেকে একটা নাল অবজেক্ট নিলাম। নাল অবজেক্টের কাজ খুব সিম্পল। নাল অবজেক্ট ওই ক্যামেরার রিগের মতো, যেটা ক্যামেরার সাথে আমি যদি পেয়ার করে দিই বা কানেক্ট করে দিই, তাহলে আমি নালের পজিশন বা নালের রোটেশন মুভ করালে আমার ক্যামেরা রোটেট বা পজিশানে আগু পিছু হতে থাকবে। সুতরাং আমি এখন নালের যে পজিশানটা আছে সেখানে আমি একটা কি দেবো, এবং তারপরে আমি সবার আগে জুম করে নেবো, এবং জুম করে নেওয়ার জন্য আমি জেড অ্যাক্সিসটাকে ইনক্রিজ করে নেব। জেড অ্যাক্সিস ইনক্রিজ করলে জুম চলে আসে, এবং তারপর আমাকে যেটা করতে হবে, আমার ক্যারেক্টারটাকে মিডিলে রাখতে হবে। তার জন্য আমি ওয়াই অ্যাক্সিসে ক্যারেক্টারটাকে আরেকটু নিচে নামিয়ে নিচ্ছি, এবং আমার হচ্ছে এখনও মিডলে আসেনি। আমি এক্স অ্যাক্সিসটাকেও একটু অ্যাডজাস্ট করে নেবো যাতে আমার ক্যারেক্টার ফেসটা একদম মিডলে থাকে। এবং এক্স ওয়াই জেড এরকম প্রপার ওয়েতে যদি আমি অ্যাডজাস্ট করি, হ্যাঁ আমার জুম ঠিক আছে। এরপর দেখুন আমার একদম জুম হয়ে গেছে, আমি একদম ক্যারেক্টারের মুখের সামনে আছে। এরপর আমি ওই ক্যামেরাটাকে ট্র্যাক ব্যাক করব। সুতরাং আমি প্রথমে একটা কি দিয়ে নিয়েছি, এবং এখন এন্ডে এসে আমি এটাকে জেড অ্যাক্সিসে ব্যাক করবো, মানে জেড অ্যাক্সিসটাকে আমি কমিয়ে দেবো, তাতে আমার ক্যামেরা আবার ট্র্যাক ব্যাক হবে। এবং সঙ্গে সঙ্গে ডেফিনেটলি আমাকে ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিসটাকেও অ্যাডজাস্ট করতে হবে যাতে ক্যারেক্টারটা মিডলে থাকে। এবং এটা প্রপার ওয়েতে বোঝার সবথেকে ভালো রাস্তা হচ্ছে যে আমার ক্যারেক্টার ঠিকঠাক আছে কি না। তার জন্য যে সেফ অ্যাকশন আমাদের ফ্রেমটা থাকে ওটাকে অন করে নিতে পারেন। আমি ফ্রেমটা অফ করে দিই। দেখুন এটা দাঁড়াচ্ছে আমার রেজাল্ট। আমার জুম মানে ব্যাকগ্রাউন্ডটা বড় হয়েছে, ক্যামেরা ট্র্যাক ব্যাক হয়েছে, ক্যামেরা ক্যারেক্টারের থেকে ব্যাকগ্রাউন্ডের থেকে দূরে সরেছে। তো এখন আমাদের অ্যানিমেশন মোটামুটি রেডি হয়ে গেল। এখন যেটা করতে হবে, আমাদের এখানে লাইট অ্যাড করতে হবে যাতে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করতে পারি, ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ব্লু টোন দিতে পারি, এবং ক্যারেক্টারের উপর আরেকটা ইয়েলোইশ লাইট দিয়ে আমরা ব্যাপারটাকে আরও সুন্দর তৈরি করতে পারি। তো চলুন সবার আগে যেটা করতে হবে, আমাকে একটা লাইট নিতে হবে। তো এখানে রাইট ক্লিক করে নিউ থেকে লাইট নিয়ে নিলাম, এবং এখানে পয়েন্ট লাইট নিচ্ছি, এবং আমি এই লাইটটার নাম দেবো ক্যারেক্টার, কারণ এটা আমার ক্যারেক্টার লাইট হবে। তো এই নেমিং করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ পরবর্তীকালে যাতে অসুবিধা না হয়। তো আমি এটাকে নাম দিয়ে দিলাম ক্যারেক্টার লাইট। এবার আমি ক্যারেক্টার লাইটের ইন্টেন্সিটিটা একটু ইনক্রিজ করে নেব, 166, ওকে। বাট এখন আমি লাইটটাকে পুরোপুরি একদম অ্যাকুরেট করবো না, কারণ সবার আগে আমাকে ব্যাকগ্রাউন্ডটাকে লাইট করে নিতে হবে যাতে আমি ডিফারেন্সিয়েটটা করতে পারি। তো এখন আমরা একটা আবার রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে আমরা নিউয়ে যাব, এবং নিউ থেকে লাইট নেব, এবং লাইট নিয়ে সেটাকে আমরা স্পট লাইট সিলেক্ট করব। কালারটাকে আমরা ব্লু নিয়ে নেব, যেহেতু আমি পিছনটাকে ব্লু টোন করতে যাচ্ছি, তো লাইটের কালারটা ব্লু হবে। এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের লাইটের পয়েন্ট অফ ইন্টারেস্ট ঠিক করতে হবে। মানে আমার লাইটটা আমি যেখানে ফেলতে চাইছি, মানে আমার ওই ব্যাকগ্রাউন্ডের ওপর, পেপার কাটিংগুলোর ওপর যেন লাইটটা পড়ে, ওখানটা যেন টোটাল লাইটের ফোকাস থাকে, এবং চারধারটা যেন হালকা একটা ব্ল্যাক টোন আসে, মানে একটা শ্যাডো আসে। তো সেটাই আমরা এখন চেষ্টা করব। আমাদের কিছু না, পয়েন্ট অফ ইন্টারেস্টটাকে একটু আমাদের সেট করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ওরিয়েন্টেশনটা। তো চলুন সেটা করে দিই। তো এখন আমরা চলে যাব লাইট অপশানে। লাইট অপশানের মধ্যে গিয়ে সবার আগে কোনটা যেটা আছে, কোনটাকে আমি একটু বড় করে নেবো, কোন অ্যাঙ্গেল মানে যে রেডিয়াসে লাইটটা পড়ছে সেই রেডিয়াসটাকে একটু আমি বাড়িয়ে নেবো, এবং তারপর ইন্টেন্সিটিটাকে একটু কমিয়ে দেখবো। অ্যাকচুয়ালি রেডিয়াস, ইন্টেন্সিটি এগুলোকে কমিয়ে বাড়িয়ে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমি সেটা করে নিই, আপনারা দেখতে থাকুন যে আমি কী করছি। আপনারা চাইলে প্রপার ওয়েতে সেটাই ফলো করতে পারেন, বা নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগাতে পারেন। আমি সাজেস্ট করবো নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগান, কারণ সেটাই বেটার অপশান। কোন ফেদারটার মানে হচ্ছে কোণের যে লাইটটা পড়ছে সেটা কতটা হার্স পড়বে না ব্লার হয়ে যাবে এজগুলো, সেটা হচ্ছে কোন ফেদার। তো আমি ফেদার একটু ইউজ করব অবশ্যই, ডেফিনেটলি। তো আমার ব্যাকগ্রাউন্ড লাইট এখানে মোটামুটি রেডি দেখতে পাচ্ছেন, কিন্তু আমার ক্যারেক্টারটা সিলিউট হয়ে গেছে, সেটা থাকবে না, সেটা আমরা ক্যারেক্টার লাইটটা অ্যাডজাস্ট করলেই ব্যাপারটা বেরিয়ে আসবে। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড লাইট মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন আমরা যেটা করবো, এখন আমরা ক্যারেক্টার লাইটটাকে ঠিক করবো। ক্যারেক্টার লাইটের মধ্যে আমি সবার আগে যেটা করবো সেটা হচ্ছে লাইটের কালারটাকে আর একটু ইয়েলোইশ করবো, আর একটু সামান্য ইয়েলোইশ। আর তারপর যেটা করব, আমি ফল অফটাকে অন করে দেবো। ফল অফটা না আছে, আমি এখান থেকে স্মুথ করে দিচ্ছি। দেখুন স্মুথ করার সঙ্গে সঙ্গে ক্যারেক্টারের লাইটটা কতটা চেঞ্জ হয়ে গেল। বিষয়টা হচ্ছে ফল অফ কিছুই না, ফল অফ একটা গ্রেডিয়েন্ট এফেক্ট টাইপের জিনিস আনেন। যারা ফটোগ্রাফি করেন তারা আরও বেটার বুঝবেন। তো ফল অফ আমরা লাইটেও যখন বিয়ে করি সেখানেও ফল অফ একটা এফেক্ট আসে। লাইটের যে একটা স্মুথনেস, লাইটটা কোথাও একটা হার্স ওয়েতে পড়ছে এবং তারপরে গোটা ব্যাপারটা একটা স্মুথ ওয়েতে ব্লারিভাবে মিশে যাচ্ছে, সেই জিনিসটা ফল অফ থেকে আসে।
তো ফল আপ অন করে দিয়েছি এবং দেখুন আমার লাইট অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে শ্যাডো ডিফিউশন যেটা আছে সেটাকে আরেকটু ইনক্রিজ করব এবং ফল আপ ডিস্টেন্সটাকে আরেকটু আমি অ্যাডজাস্ট করব। 550 করলাম। রেডিয়াসটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো 270। দেখুন একটা খুব সুন্দর স্মুথ লাইট কিন্তু আমার এসে গেছে। আমার ব্যাকগ্রাউন্ডের লাইট ব্লু টোন আলাদা হয়ে গেছে, আমার ক্যারেক্টার লাইট ইয়েলো টোন আলাদা হয়ে গেছে এবং সেটা দেখতেও বেশ সুন্দর লাগছে। এরপরে আমি যে রেডিয়াসটাকে আছে রেডিয়াসটাকে কমিয়ে বাড়িয়ে আমি অ্যাডজাস্ট করতে পারি, আপনারা চাইলে করতে পারেন। রেডিয়াসটা বাড়ালে আমি যদি একটা খুব মুডি লাইট চাই তাহলে আমি রেডিয়াস কম করে আনবো, আমার ক্যারেক্টারের ওপর শুধু লাইট পড়বে, চারদিকটা ডার্ক থাকবে। আর যদি আমি ইভেন্ট লাইট চাই তাহলে আমি রেডিয়াসটাকে বড় করে লাইটটাকে ছড়িয়ে দেবো। এবার সেটা নির্ভর করছে আপনি কীরকম আউটপুট চাইছেন তার ওপর। এখনও দুটো কাজ কিন্তু এখানে বাকি আছে। একটা হচ্ছে আমি যদি অরিজিনালি দেখি তাহলে অরিজিনালি আমরা যখন ক্যামেরা দিয়ে শ্যুট করি কোনো ভিডিও তখন আমার ক্যারেক্টার এতটা এজই থাকে না, মানে একদম এজগুলো একদম প্রপার কাট মনে হয় না, তখন একটা ব্লার থাকে। এখন যদি আপনি আমার এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন দেখুন আমার এজে একটা ব্লারনেস আছে, যার জন্য আমার মনে হচ্ছে আমি ক্যারেক্টারটা এবং ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে আছি, খুব রিয়েলিস্টিক লাগছে। সেটা কিন্তু এখানে নেই। যেটা হচ্ছে আমার এখানে ক্যারেক্টারটা খুব কাট লাগছে, যেহেতু আমরা ক্যারেক্টারটাকে কেটে এনে এখানে বসেছি, প্লেস করেছি। তো তার জন্য আমার এজে একটা ব্লার দিতে হবে, একটা স্মুথনেস আনতে হবে, যাতে আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ক্যারেক্টারটা অরিজিনালি মিশে যায়। এবং আর একটা জিনিস করতে হবে, আমি যদি এটা রিয়েল ক্যামেরা দিয়ে শ্যুট করতাম, আমি যদি ক্যামেরা ক্যারেক্টারের কাছে নিয়ে যেতাম তাহলে কিন্তু আমার পিছনটা অটোমেটিক্যালি ব্লার হয়ে যেত। যত আমি দূরে যেতাম তত আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লারনেসটা কমে যেত। সেই এফেক্টটাও আমি এখানে আনার চেষ্টা করব। তো সবার আগে আমি এখানে ক্যারেক্টার লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেব এবং ডুপ্লিকেট করে আমি এফেক্টস থেকে এখানে ডিরেকশনাল ব্লার এফেক্টটা ক্যারেক্টারের ওপর দেবো, মানে ক্যারেক্টার লেয়ারের ওপর দেবো। তো ডিরেকশনাল ব্লার আমি দিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে ডিরেকশনাল ব্লারটাকে আমাকে একটু ইনক্রিজ করতে হবে। আমি ডিরেকশনটাকে অ্যাডজাস্ট করতে পারি। তারপর রাইট ক্লিক করে ব্লেন্ডিং মোড থেকে এখানে কালার ডচ অপশানটা অন করে দিলাম। আমার ক্যারেক্টারের সঙ্গে আমার ব্লারি যে ক্যারেক্টার লেয়ারটা ওটা মিশে গেল। এরপর যেটা করব ওপাসিটিটাকে একটু কমিয়ে দেবো, 20% করে দিলাম। দেখুন এবার কতটা স্মুথ লাগছে ক্যারেক্টারটা, মনে হচ্ছে না যে ক্যারেক্টারটা কাটা আলাদা অন্য জায়গা থেকে এনে বসিয়ে দিয়েছি। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারটার মধ্যে আমি একটা ব্লার দেবো। আমি এখান থেকে এফেক্ট থেকে গ্রসিয়ান ব্লার নিলাম, আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারে দিলাম। আমি গ্রসিয়ান ব্লারনেসটাকে আমি 50% করলাম। আমি এটা কি দিলাম ব্লারনেসে, একদম এন্ডে চলে আসবো, এন্ডে এসে আমি 0 করে দেবো, বাস। দেখুন সিম্পলি ওয়েতে এখানে প্রথমে ব্যাকগ্রাউন্ড ব্লার থাকছে, তারপর আস্তে আস্তে সেই ব্লারনেসটা কেটে যাচ্ছে। তো ব্যাপারটা আগের থেকে অনেক রিয়েলিস্টিক লাগছে। এরপর চাইলে এখানে আর একটা এফেক্ট অ্যাড করা যায়, সেটা হচ্ছে আপনি চাইলে একটা ফিল্ম গ্রেন যেটা নয়েজ যেটা সেটা অ্যাড করতে পারেন। সেটা অ্যাড করলে আর একটা অন্যরকম এফেক্ট আসবে, তো সেটাও চাইলে আপনি করতে পারেন। দেখুন ব্যাপারটা অনেকটা এরকম লাগবে। এখানে আমি ওভারলেটা ইউজ করব। আর এখন আপনি রাইট ক্লিক করে ব্লেন্ডিং মোড থেকে মাল্টিপ্লাই করতে পারেন, কালার ডচ করতে পারেন, সফট লাইট করতে পারেন, আপনার যে ধরনের কালার বার্ন করতে পারেন, আপনার যে ধরনের এফেক্ট লাগবে সেই ধরনের এফেক্ট আপনি ক্রিয়েট করতে পারেন। এটা আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করছে। আর এই টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি এরকম টিউটোরিয়াল আপনারা ভালোবাসা দেন, মানে আপনারা বেশি বেশি দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, তাহলে ডেফিনেটলি এরকম ধরনের টিউটোরিয়াল আমি আরও আনবো।